আর দেখছো প্রতিদিন পোলাপানি জিগায় ক্লাস কবে ক্লাস কবে। প্রত্যেকদিন আই কি করে, গ্রুপে এসএমএস করে যে ক্লাস কবে শুরু হবে, ক্লাস কবে শুরু হবে। এখন শুরু হয়েছে, খবর নাই। যাই হোক, হলো, তোমার সাথে তাহলে ডিসকাশনটা করি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি দুইজনেই শুনতে পাচ্ছ? জি শুনতে। আচ্ছা, যদি শুনতে পাও তাহলে আমরা ফ্রেজার ক্লজের ক্লাস নিচ্ছিলাম আর কি। কার ক্লাস? ফ্রেজার ক্লজের ক্লাস। এই ফ্রেজার ক্লজ। ভাইয়া, হ্যাঁ, মানে এই ক্লাসের আগে যে ক্লাসটা করাইছেন ওইটা তো আপডেট দেন নাই, আপলোড দেন না তো। হ্যাঁ দিনে তো তো কি হয়েছে? আমি ওই ক্লাসে ছিলাম না। আচ্ছা, তুমি ওই ক্লাসে ছিলে না? জি। তোমার এখানে এত জোরে জোরে সাউন্ড করে পড়তেছে কে? আম্মু। মানা করো, মানা করো বলে। আচ্ছা, আমি তাহলে আবার শুরু থেকে একটু রিক্যাপ করি। রিক্যাপ মানে কি, ফ্রেজার ক্লজের বিষয়গুলো আগে বুঝতে হইলে তোমাকে ফাংশনাল ইংলিশটা আগে বুঝতে হবে। কি ইংলিশটা? ফাংশনাল ইংলিশটা। এগুলোর ব্যাপারে যদি তোমার ভালো নলেজ গেইন করতে পারো, দেন তোমার মানে দ্য মাস্টারি অন ইংলিশ ডিপেন্ডস অন দ্য নলেজ অফ প্রেজেন্ট ক্লজেস। If you can build or if you can master over phrases and clauses, then your functional English knowledge will be মানে at a certain stage, এমন একটা স্টেজে চলে যাবে মানে ইউ ক্যান ইভেন থিঙ্ক অফ, তখন ইংরেজি সোজা লাগা শুরু হবে। মানে কঠিন কঠিন জিনিসগুলো আস্তে আস্তে সোজা হবে। ফ্রেজ আর ক্লজের ভূমিকা বোঝার আগে তোমাকে ফাংশনাল ইংলিশ বুঝতে হবে। ফাংশনাল ইংলিশ মানে কি, একটা সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ কয়টা এলিমেন্ট থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই তিনটে জিনিস থাকে। তিনটা জিনিস কি কি? সাবজেক্ট হিসেবে আমরা জানি যে বাক্যের মধ্যে নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু বসতে পারে না। বাক্যের মধ্যে ভার্ব হিসেবে তো ভার্বই বসে। এই ভার্ব বলতে আমরা কোন ভার্বের কথা বলতেছি? আমরা ফাইনিট ভার্বের কথা বলতেছি। ওই ভার্ব যেটা দিয়ে টেন্স গঠন করা যায়। কি গঠন করা যায়? টেন্স গঠন করা যায়। এই কারণে আমরা টেন্সের আলোচনাটা করে আসছি। আর এক্সটেনশনের মধ্যে তিনটা জিনিস বসে, একটা বসে কমপ্লিমেন্ট, একটা বসে অবজেক্ট, একটা বসে হলো মডিফায়ার, একটা বসে হলো কি মডিফায়ার। এগুলো আমি প্রথম দিকে আলোচনাগুলি করছি। কেন করছি? এগুলোর ফজিলত হ্যাকমত এখন একটু করে বুঝবা। অবজেক্ট হিসাবে আমরা জানি যে বাক্যের মধ্যে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না। মডিফায়ার হিসেবে আমরা যে মডিফায়ারের কথা বলতেছি সেই হিসেবে এখানে অ্যাডভার্ব বসে। আর কমপ্লিমেন্ট হিসেবে আমাদের নাউন প্রোনাউন বসে, সাথে আরেকটা জিনিস বসে, সেটা হলো অ্যাডজেক্টিভ। এই আলোচনাগুলো ইতিপূর্বে আমি তোমাদের সাথে করে আসছি। আমি যদি তোমাদেরকে এক্সাম্পল আস্তে আস্তে করে এক্সাম্পল দিই, একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি বলি যে নাইমা প্লে প্লেস লুডো, নাইমা কি খেলে? নাইমা লুডো খেলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এবং সে জায়গায় আমি বলতে পারি যে নাইমাটা হচ্ছে কি নাউন, কারণ আমি জানি যে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া কোনো কিছু বসতে পারে না, আর নাইমা হচ্ছে নাউন। ভার্বের জায়গায় এখানে প্লে হিসেবে ভার্ব বসছে, আর লুডো অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া কোনো কিছু বসে না, যেহেতু এটা খেলার নাম তার মানে এটা হচ্ছে নাউন।
এখন অবজেক্ট কিভাবে বের করি আমরা এটাও জানি, এবং এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে এই প্রশ্নের বিপরীতে যেই উত্তরগুলো পাই সেগুলোই হলো অবজেক্ট। এই আলোচনাগুলো আমি তোমাদের সাথে করছিলাম। আমি আবার যদি এরকম এরকম বলি, নাইমা প্লেস ওয়েল, নাইমা খুব ভালো খেলে, তখন আমি বলতেছি এই নাইমাটা হচ্ছে নাউন, প্লে হচ্ছে ভার্ব, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে? কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মডিফায়ার। সে কেমন খেলে, হাউ, হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হলো অ্যাডভার্ব, মডিফায়ার। এই আলোচনাগুলো আমি করেছি। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম হলো নাইমা ইজ এ প্লেয়ার, নাইমা হচ্ছে একজন খেলোয়াড়। নাইমা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এখানে নাইমা দ্বারা আর এই প্লেয়ার দ্বারা একই ব্যক্তিকে নির্দেশ করতেছে। আর যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব বসছে, যেহেতু এখানে বি ভার্ব বসছে, তার মানে এখানে কমপ্লিমেন্ট ছাড়া অন্য কোনো কিছু বসার সুযোগ নেই। এই জন্য আমি বলেছি সাবজেক্ট হিসাবে এখানে নাউন বসছে, ভার্ব হিসাবে তো ভার্বই বসছে, কমপ্লিমেন্ট হিসাবে এখানে কি বসছে, এখানে নাউন বসছে। এই আলোচনাগুলো সো ফার আই হ্যাভ ডিসকাস সাচ কাইন্ড অফ ডিসকাশন উইথ ইউ। এখন আমাদের একটা কথা থাকে, আমার কথা কি ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছে কিনা? ওরে বাবা, অনেক মানুষ চলে আসছে তো এই ফাঁক দিয়ে। আমি সোফার উই হ্যাভ ডিসকাসড, এই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু করে আলোচনা করছিলাম, এই আলোচনাগুলো আগে আমাদের হয়েছে। এই আলোচনাগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো বাক্যের সাবজেক্টের জায়গায় যদি একটা শব্দ আমরা দেখতে পাই, সেটা হয় নাউন হবে নয়তো বা প্রনাউন হবে। বাক্যের অবজেক্ট পজিশনে, যেটাকে আমরা ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে খুঁজে বের করি, সে জায়গায় যদি একটা শব্দ বসে সেটা নিশ্চিত হয় নাউন না হলে প্রনাউন। বাক্যের ভার্ব, আমরা যে ভার্বের কথা বলতেছি এটা হচ্ছে ফাইনিট ভার্ব, যেটা দিয়ে আমরা টেন্স গঠন করতে পারি, সেখানে একটা শব্দ বসলে সেটাও ভার্ব হবে। আবার কমপ্লিমেন্ট হিসাবে একটা শব্দ বসলে সেটা নাউনও হইতে পারে, প্রনাউনও হইতে পারে, প্লাস অ্যাডজেক্টিভও হইতে পারে। আর এখানে যে অ্যাডজেক্টিভটা হবে, আমরা যে অ্যাডজেক্টিভের কথা আমরা বলতেছি এখানে, সেটা জন্মগত অ্যাডজেক্টিভ। জন্মগত অ্যাডজেক্টিভ মানে যেগুলো জন্মই হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আর ফাইনালি মডিফায়ারের কথা যদি আমরা বলি, এখানে যে মডিফায়ারের কথা বলতেছি, এই মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব বসে, যেগুলোকে আমরা ভার্বকে কয়টা জিনিস দিয়ে প্রশ্ন করে খুঁজে পাই, হাউ দিয়ে, হোয়াই দিয়ে, হোয়ার দিয়ে, আর হলো কি দিয়ে, হয়েন দিয়ে। এই যে প্রশ্ন করে যে উত্তরগুলো পাই সেগুলোই হচ্ছে আমার অ্যাডভার্ব। এই আলোচনাটা সোফার আমি তোমাদের কাছে করছি, এবং ইংরেজি আলোচনাটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। মানে ইংরেজি প্রতিটা সেন্টেন্স এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক বড় বড় সেন্টেন্স দেখতে পাই। আমরা অনেকগুলো বড় বড় সেন্টেন্স দেখি ইংরেজিতে, অনেক বিশাল বিশাল আয়তনের সেন্টেন্স দেখি, মাঝে মধ্যে 2-3 লাইন, 4 লাইন, 5 লাইনের সেন্টেন্স গুলো দেখি। এগুলো তাহলে কিভাবে বানায়? কারণ আমার একটা সেন্টেন্সের এলিমেন্টে যদি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই এক্সটেনশনকে সর্বোচ্চ ভাঙলে আমি কি পাইতে পারি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম, প্লাস অবজেক্ট এরকম হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এরকম হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার এরকম হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার আমার সেন্টেন্স এরকম হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সর্বোচ্চ মডিফায়ার 1, মডিফায়ার 2, মডিফায়ার 3, এভাবে সর্বোচ্চ এগুলোর মধ্যে আমার সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই এতক্ষণ আমরা যত আলোচনা করতেছি, এই যে আলোচনাগুলোর কথা বলতেছি, এই স্ট্রাকচার এই ফরম্যাটে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা হবে সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? দেখো, প্রত্যেকবারে আমি কয়টা ভার্বের কথা বলছি? প্রত্যেকবারে আমি একটা ভার্বের কথা বলছি। কয়টা ভার্বের কথা বলছি? একটা ভার্বের কথা বলছি। এখানে ভার্ব প্রত্যেকবারই একটা, এবং সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। হ্যাঁ, এই জায়গায় আমার প্রত্যেকটা সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সেন্টেন্স তো এরকম হয় না। আমি মাঝে মধ্যে দেখি আমার সেন্টেন্স হয় কিরকম, যেমন ডাক্তার আসিবার পূর্বে কি মারা গেল, একটা সেন্টেন্সে লিখি আমি, দা পেশেন্ট, আমরা কি বলি, হ্যাড ডাইড। হ্যাড কি, বিফোর দা, বিফোর দা কি, বিফোর দা ডক্টর, ডক্টর কাম। ডক্টর কেম, কাম না, হ্যাঁ। দেখো আমার সেন্টেন্স এখন অনেক অনেক কিছু হয়ে গেছে। আমার মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায় না। আমি যখন না হয় এতটুকু শিখলাম, এই দা ফ্যাশন হলো সাবজেক্ট, হ্যাড ডায়েট হলো ভার্ব, তারপরে এখানে এরপরে এতগুলো আবার বিফোর একটা আসছে, আবার দা ডক্টর, আবার এখানে একটা ভার্ব আছে। আমার এবার ব্যাকআপা লাগতেছে না? ব্যাকআপা লাগতেছে কিনা? মানে আমার কাছে এরকম জিনিস পাইলে আমার কাছে ব্যাকআপা লাগে। কিন্তু আমি যদি তোমাদেরকে এভাবে বলতাম, দা পেশেন্ট হ্যাড ডাইড 2 minutes বিফোর, কয় মিনিট আগে, রুগী কয় মিনিট আগে মারা গেছিল?
2 মিনিট আগে, তখন তুমি বুঝে যাইতে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর 2 মিনিট বিফোর এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ সময় বোঝাচ্ছে কখন মারা গেছে হয়ন দিয়ে প্রশ্ন করলে। এটা সোজা ছিল না, কিন্তু এখানে দেখতেছো যে বিফোর দা ডক্টর কি কেম, যে জায়গায় মানে যে জায়গায় অ্যাডভার্ব বসার দরকার ছিল সেখানে একটা সেন্টেন্স বসে গেছে, কি বসছে মানে আমি ফর দ্য সেক আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো এখন আমাদের আলোচনার বিষয় না, আমি বললাম আর কি। মানে আমার সেন্টেন্সের মধ্যে এরকম আমি অনেক শব্দ দেখি, অনেক শব্দ দেখি না? তো এই যে অনেক শব্দ নিয়ে আসার যে টেকনিক, একই ফাংশনে একই জায়গায় অনেক শব্দ নিয়ে আসার যে টেকনিক, এই টেকনিক গুলো টোটালি ডিপেন্ডস করে দুইটা জিনিসের উপর। একটা হলো ফ্রেজ, আরেকটা হলো কি, আরেকটা হলো কি ক্লজের আলোচনার উপর। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, মানে আমি আস্তে আস্তে আগাচ্ছি কিন্তু দৌড়াদৌড়ি করতেছি না, এই জিনিসগুলো নলেজ হইলেই তোমার 40% থেকে 60% ইংরেজি শেখা হয়ে যায়। পরবর্তীতে এগুলো থেকে বাকি যা যা দেখবে, এগুলো থেকে বড় হয়ে ছোট হয়ে কাটছাট করে এখানে একটু নিয়ে ওখানে একটু গিয়ে কপি পেস্ট করে বাকি মানে বাকিগুলো বানানো হয়েছে। তোমার যদি ফ্রেজার ক্লজে যদি সাউন্ড নলেজ থাকে ইংরেজিতে, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। তো এগুলো শিখতে হয় আস্তে আস্তে, খুবই একবারে নিরলে কালে, মানে মানে ভদ্র বাচ্চাদের মতো, মানে একটা বাচ্চা যেরকম ভদ্র কথা বললে শুনে, এরকম এগুলো আস্তে আস্তে করে বুঝতে হয়। তো আস্তে আস্তে করে বুঝলে চলো আমরা যাই, আস্তে আস্তে করে বুঝি। আমি একটু আগে বললাম যে মানে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। নাইমা প্লেস লুডো। নাইমা কি খেলে? ছোট্ট একটা জিনিস ধরে লুডো। আগাচ্ছি না, লুডো খেলে। এই নাইমা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর লুডো হচ্ছে অবজেক্ট। এবং নাইমার জায়গায় বসছে হলো নাউন, প্লের জায়গায় বসছে হলো ভার্ব, আর অবজেক্টের জায়গায় বসছে আমার কি, নাউন। কারণ আমি জানি বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটা শব্দই কোনো না কোনো কি পার্টস অফ স্পিচ। এই সংজ্ঞাটা আমরা শিখছি না, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কি কোনো না কোনো পার্টস অফ স্পিচ হিসেবে বসে। আচ্ছা, এই নাইমার জায়গায় যদি বলি, নাইমার জায়গায় আমি বললাম যে এখন মাই ফ্রেন্ড, কি বললাম? মাই ফ্রেন্ড হ্যাড প্লেড, মনে করো যে এরকমই লিখলাম, হ্যাড প্লেড লুডো। আমার বন্ধু কি খেলছিল? লুডো খেলছিল। এখন সাবজেক্ট হিসেবে কয়টা এখানে কে বসছে? মাই ফ্রেন্ড বসছে, ভার্ব হিসেবে হ্যাড প্লেড বসছে, অবজেক্ট হিসেবে একটা বসছে। এবার ইন্টারেস্টিং বিষয় হলো, তুমি কি মাই ফ্রেন্ড কে নাউন বলতে পারবা? কখনোই পারবা না। এখানে শব্দ কয়টা? দুইটা। শব্দ দুইটা। আর এখানে ভার্বের কে সরাসরি ভার্ব বলে দিতে পারবা? এখানে এটাও পারবা না। এখানে শব্দ কয়টা? দুইটা। দুইটা। কিন্তু লুডোকে সরাসরি তুমি কি বলতে পারবা? নাউন বলতে পারবা, কারণ নাউন বলতে পারি। এই ফাংশনের শব্দ বসছে কয়টা? কোনটা? এই ফাংশনে অবজেক্টের ফাংশনে শব্দ বসছে কয়টা? একটা বসছে না? একটা। এই একটা বসার কারণে তুমি সরাসরি এটাকে নাউন বলে দিচ্ছ, কিন্তু সাবজেক্টের জায়গায় এখানে বসছে কয়টা? দুইটা। দুইটা। এবার আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসতো বলতো? নাউন আর প্রোনাউন বসতো না? এটা তো আমি জি। জানি। এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে রাখতে হবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন বাক্যের সাবজেক্টের পজিশনে একের অধিক শব্দ বসবে তখন প্রোনাউনের আলোচনা বাদ, তখন আর বাকি থাকে কে? নাউন। নাউন। এবার নাউনের মতো করে নাউনের জায়গায় দুইটা জিনিস বসতে পারে, একটার নাম হচ্ছে নাউন ক্লজ, আর একটার নাম হচ্ছে কি, নাউন নাউন কি, ফ্রেজ। ফ্রেজ। এখন এই জিনিসগুলো ফ্রেজ আর ক্লজের আলোচনাটা কখন আসতেছে? যখন বাক্যের যে যে জায়গায় নাউন বসে সেই জায়গায় যদি ওই ফাংশনটা যদি কয়টা শব্দ কয়টা কয়টা শব্দ থাকে, একের বেশি শব্দ থাকে, তখন আর আমরা সরাসরি এটাকে নাউন বলতে পারি না। আচ্ছা, এবার একের অধিক শব্দ, তার মানে এখানে কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা শব্দ আছে। এখন আমরা জানি বাক্যের নাউনকে কে মডিফাই করতে পারে বলো তো? নাউন সম্পর্কে কে তথ্য দিতে পারে? কে তথ্য দিতে পারে? নাউনকে কে মডিফাই করতে পারে? এগুলো বারবার বলছি। নাউনকে যে মডিফাই করে তার নাম কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে আমি এখানে সিরিয়াসলি বলতে পারি এই ফ্রেন্ডটা হচ্ছে নাউন, ফ্রেন্ডটা হচ্ছে কি নাউন। নাউনের আগে এই যে মাইটা বসছিল, এই মাইটা কি হিসেবে বসছিল তাহলে? অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে এখানে আমার যে নাউন ফ্রেজটা গঠিত হয়েছে সেটা কি হিসেবে গঠিত হয়েছে? অ্যাডজেক্টিভ প্লাস কি, অ্যাডজেক্টিভ নাউন। প্লাস নাউন মিলে এখানে কি কি ফ্রেজ হয়েছে? নাউন ফ্রেজ। আচ্ছা, এটাকে ক্লজ কেন বলতেছি না? আমরা কেন এটাকে ফ্রেজ বলতেছি, কেন ক্লজ বলতেছি না? কারণ ক্লজ হইতে হইলে এখানে কি থাকতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি থাকতে হবে?
এক্সটেনশন এরকম একটা জিনিস থাকতে হবে। আমাকে বলো তো, এই মাই ফ্রেন্ডের মধ্যে কোনো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম কোনো কিছু আছে কিনা? না। নাই। আচ্ছা, এবার হ্যাড প্লেড এর মধ্যে এই ভার্ব জায়গায় দুইটা ভার্ব বসে, তার মানে শেষেরটা হচ্ছে মেইন ভার্ব। এখানে প্লেড হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্বের আগে যতগুলো বসবে সবগুলো কি ভার্ব বসবে? সবগুলো কি ভার্ব বসবে? অক্সিলারি ভার্ব বসবে। এবার তাহলে আমি, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? পালাইছে কে? পালাইছে ফারিয়া, পালাইছে। আচ্ছা, ফারিয়া পালাক গান, ফারিয়া পালাইলে কি না পালাইলে কি, শিখলে শিখবে না শিখলে নেই। না আঙ্কেল, ওই ফারিয়ার নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য ফারিয়া এমনি রেকর্ড ক্লাস তো করে। আমি তো জানি না ওর নেটওয়ার্কের প্রবলেম নাকি কি, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, যাই হোক, চলো তাহলে এবার আমরা একটু মানে ডিসকাশনটা একটু ডিপে নিয়ে যাই। এখন বাক্যের সাবজেক্টের জায়গায় যদি একের অধিক শব্দ বসে, ওয়ান প্লাস ওয়ার্ড বসে, সেটা হয় নাউন ফ্রেজ হবে, নয়তোবা নাউন কি হবে? সহজ হবে। ক্লজ হবে। আচ্ছা, বাক্যের অবজেক্টের জায়গায় যদি ওয়ান প্লাস শব্দ বসে, হয় সেটা নাউন ফ্রেজ হবে, নয়তোবা নাউন কি হবে? ক্লজ হবে। বাক্যের ভার্বের জায়গায় যদি একের অধিক শব্দ বসে, সেটা ভার্বাল ফ্রেজ। ভার্বাল কোনো কি হয় না, ভার্বের কোনো কি নাই, ক্লজ নেই। ক্লজ নাই। বাক্যের কমপ্লিমেন্টের জায়গায় যদি একের অধিক শব্দ বসে, হয় সেটা নাউন ফ্রেজ হবে, নয়তোবা নাউন কি হবে? ক্লজ নাউন হবে। নাউন ক্লজ। ক্লজ হবে। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, কারণ অ্যাডজেক্টিভ ক্লজটা কার জন্য আসে? অ্যাডজেক্টিভ ক্লজটা আসে হলো নাউনের জন্য। যদি এখানে কোনো নাউন বসে ওটার জন্য আসতে পারে। আচ্ছা, বাক্যের মডিফায়ার বা অ্যাডভার্বের জায়গায় যদি ওয়ান প্লাস শব্দ হয়, তার মানে হয় সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, নয় সেটা অ্যাডভার্বিয়াল কি হবে? অ্যাডভার্বিয়াল কি হবে? ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর কোন নাউনকে বা নাউন ফ্রেজকে মডিফাই করার জন্য আমরা কোন ক্লজ আনতে পারি বাক্যের মধ্যে? অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। এবার আসেন, এই একটু এখান থেকে আমি আলোচনাটা আস্তে আস্তে একটু কি করতেছি, আলোচনাটা একটু দীর্ঘায়িত করার ট্রাই করতেছি। চলো তাহলে আমরা এই যে ফ্রেজ ভার্সেস ক্লজ, এই পার্থক্যটা কিভাবে করব, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, এই পার্থক্যটা কিভাবে করব? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ। কি গুচ্ছ? শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব এই জাতীয় কোনো কিছু থাকবে না। আর ক্লজ হইতে হলে অবশ্যই এখানে সাবজেক্ট প্লাস ভার্বের একটা কি থাকতে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের এরকম একটা কম্বিনেশন আমার লাগবেই। মানে যদি কোনো কিছুকে যদি ক্লজ হইতে হয়, অবশ্যই এখানে সাবজেক্ট প্লাস ভার্বের একটা কি কম্বিনেশন লাগবে, এবং এই ভার্বটা যেটা বলতেছি এটা ফাইনিট ভার্ব। একটা শব্দগুচ্ছ বা একটা ফ্রেজের মধ্যে কখনোই কি থাকবে না, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না। কি থাকবে না? কম্বিনেশন থাকবে না। ফাইনিট ভার্ব মানে কি, যেটা দিয়ে আমি 12 প্রকার টেন্সের কোন একটা টেন্সের মধ্যে আমি এটাকে ফেলতে পারবো। আমি বলতে পারবো যে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অমুক টেন্স, তমুক টেন্স। এই টেন্সের মধ্যে আমি এটাকে কি করতে পারবো, এই টেন্সের মধ্যে ফেলতে পারবো। তো আমি তো কখনো ফ্রেজের আলোচনা আগে করি না। আমি সবসময় আলোচনা করতে পছন্দ করি কার? আমি আলোচনা করতে পছন্দ করি হলো কিসের? আমি ক্লজের আলোচনাটা করতে পছন্দ করি। এখন এই ক্লজের আলোচনাটা বিস্তৃত বিশাল, আস্তে আস্তে মানে আস্তে আস্তে দেখতে হবে। গত ক্লাসে ক্লাস 10-এ নিয়ে আসছি তো। ক্লজের আলোচনাটা কিরকম? ক্লজ প্রথমত দুই প্রকার। ক্লজ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা একটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হলো প্রিন্সিপাল ক্লজ। ওটা কিভাবে থাকে? এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এভাবে থাকে। মানে এটাই হলো আচ্ছা, আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, বা এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। সেটা কি রকম? সেটা এই একটা ক্লজ মার্কার থাকবে এটার সাথে, প্লাস এটা নিজেও সাবজেক্ট হইতে পারে, নাও হইতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম এরকম হবে এটা। ইন্টারেস্টিং বিষয়, বাক্যের মধ্যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটা হয় বাক্যের নাউনের জায়গায় বসবে, নয়তোবা অ্যাডভার্বের জায়গায় বসবে, নয়তোবা অ্যাডজেক্টিভ হিসেবে আসবে। আমার কথা একটু বুঝার ট্রাই করো। মনে করো যে আমি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম একটা জিনিস দিলাম। এখন বাক্যের মধ্যে সাবজেক্টের জায়গায় আমি চাইলে কি নিয়ে আসতে পারি? কোন একটা ক্লজ নিয়ে আসতে পারি, এবং সেটা অবশ্যই কি ক্লজ হবে?
নাউন ক্লজ হবে। এবং বাক্যের মধ্যে মনে করো যে এখানে যদি কোনো একটা নাউন থাকে, এই নাউনকে মডিফাই করার জন্য আমি চাইলে মনে করো যে বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। এখন বাক্যের মধ্যে আমি এখানে একটা সাবজেক্ট হিসাবে একটা নাউন বসালাম, এই চাইলে এই নাউনের জন্য আমি একটা ক্লজ নিয়ে আসলে সেটা কি ক্লজ হবে? সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আমি আরো যদি তোমাদেরকে একটু মানে বিস্তারিত বুঝাইতে চাই, আমি তাহলে আর একটু ডিপলি যাই। তো আমার ডিপেন্ডেন্ট ক্লজ হইলো তাহলে, যেটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, এটা হলো তিন প্রকার। এটা কি প্রকার? এটা তিন প্রকার। হয় নাউন ক্লজ, নয়তোবা অ্যাডজেক্টিভ ক্লজ, নয়তোবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসেন, বাক্যের মধ্যে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যে ভার্বের কথা বলতেছি একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেটা হবে সিম্পল সেন্টেন্স। সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। বাক্যের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সে লিস্ট একটা, কমপক্ষে ইনফিনিটিভ পর্যন্ত থাকতে পারে, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সেটা কি সেন্টেন্স? সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবং একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে যদি কোনো সেন্টেন্স হয় সেটাকে বলে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আপনার যেটা কম্পাউন্ড, যেটা কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে একটা জিনিস কমন থাকবে, সেটা ফাইনিট ভার্ব একের অধিক থাকবে, ওয়ান প্লাস কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। কারণ এই কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেও ফাইনিট ভার্ব আছে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একের অধিক হইলো এখানে একটা ফাইনিট ভার্ব, এখানে একটা ফাইনিট ভার্ব। প্রথমে বুঝায় বলি, সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব থাকবে একটা, এবং সেটার স্ট্রাকচার আমরা কি জানি? সর্বোচ্চ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরকম। আর যখনই আমি এই যে যখনই আমি কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলতেছি, তার মানে আমার এখানে ডিপেন্ডেন্ট ক্লজ ঢুকে যাচ্ছে। ডিপেন্ডেন্ট ক্লজটা কিভাবে কিভাবে ঢুকতে পারে আমরা এই জিনিসগুলো আগে দেখবো। তো ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কত প্রকার? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তিন প্রকার। আগে আজকে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করি। অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি, আগে আপনাকে এই জিনিসটা নর্মালি বুঝতে হবে। একটা ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে গঠিত হয়? একটা ডিপেন্ডেন্ট ক্লজ গঠিত হইতে পারে, এখানে একটা ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কারটা নিজে সাবজেক্ট হইতে পারে, আর এটা যদি সাবজেক্ট না হয় তার মানে এখানে সাবজেক্ট একটা থাকবে, তারপর এখানে ভার্ব থাকবে, তারপর এখানে এক্সটেনশন থাকবে। আচ্ছা, আমি প্রথমে একটা বাংলা মানে হলো সেন্টেন্স বলি। বাংলা আঙ্কেল, সেন্টেন্স, ক্লজ মার্কার কি? মার্কার কি এটা তো বুঝলাম। এই ক্লজ ক্লজ মার্কার গুলো হলো, বলতেছি ক্লজ মার্কার হচ্ছে কনজাংশন হইতে পারে এগুলো। ওই তোমরা কানেক্টর পড়ছো না? কানেক্টর মনে আছে? লিঙ্কার কানেক্টর, আস্তে আস্তে। আচ্ছা আমি আস্তে আস্তে আগে যাই, গেলে তোমরা বুঝবে। অতিরিক্ত একটা জিনিস খালি চোখে পড়বে। আচ্ছা আমি আগে একটা বাংলা সেন্টেন্স লিখি। মনে করো যে নাইমা, নাইমা কি খায় বেশি? নাইমা মনে করো যে এই শরবত, নাইমা শরবত খায়। নাইমা কি খায়? নাইমা শরবত খায়। এটা একটা সেন্টেন্স। আচ্ছা, এবার এটা তাহলে এটার ইয়ে কি? এটার এই সেন্টেন্সটা আমি কিভাবে লিখি? নাইমা কি, এটার এটার ইংলিশ কি হবে দেখি, কেউ একজন বলো তো। নাইমা শরবত খায়, এটার নাইমা ইংরেজি কি হবে? নাইমা শরবত কি? জুস, নাইমা জুস জুস। আহ, হ্যাঁ নাইমা নাইমা ইট জুস। হিসা মারক, হিসা মারক। শরবতের ক্ষেত্রে নাইমে টেক, শরবতের ক্ষেত্রে টেক ড্রিঙ্ক। অথবা ড্রিঙ্ক। ও আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা ইট যেটা বুঝছো যে খাওয়াটা, এটা হলো সাবাই সাবাই কোনো কিছু খাওয়া। কি করে খাওয়া? ভুলে গেছি। সাবাই সাবাই খাওয়া। যেমন ভাত, ভাতের তুমি ডাইরেক্ট গিলে ফেলতে পারবে না। বার্গার। আর ড্রিঙ্ক, এটাও খাওয়া কিন্তু এটা ডোক গিলে গিলে খায়। এটা চা হইতে পারে। ড্রিঙ্কের পরিবর্তে আমরা হ্যাভও ব্যবহার করতে পারি, ড্রিঙ্কের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? টেকও করতে পারি। কি টেক? আচ্ছা যাই হোক, টেক মানে হলো ফু দিয়ে খাওয়া আর কি। শরবত তো আর ফু দিয়ে খায় না, শরবত ঠান্ডা হয় না। জি আবার যেটা ফু দিয়ে খায় এটার ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা কি ব্যবহার, ফু দিয়ে কি কি খায়? চা ফু দিয়ে খায় না? আবার জি। গরম দুধও মানুষ ফু দিয়ে খায়। আচ্ছা এগুলো পার্থক্য আছে। আচ্ছা নাইমা ড্রিঙ্ক জুস। আচ্ছা এক্ষেত্রে নাইমা হলো বাক্যের সাবজেক্ট, আর ড্রিঙ্ক হচ্ছে কি? ড্রিঙ্ক হচ্ছে এই, ড্রিঙ্ক হচ্ছে ভার, আর জুস হচ্ছে কি? জুস হচ্ছে অবজেক্ট, মানে নাউন। আচ্ছা এটাও নাউন, এটাও নাউন। এবার এই সেন্টেন্সটাকে নাইমা, নাইমা যে মিল্লাতে কি করে? মিল্লাতে করেন। পড়াশোনা করে করে সে নিয়মিত রাগ করে। নিয়মিত কি করে? নিয়মিত রাগ করে। ইন্টারেস্টিং বিষয় আছে। এই সেন্টেন্স দুইটা মূলত কিরকম ছিল জানো? এই সেন্টেন্সটা এই দুইটা ছিল হলো, আগে বাংলাটা খেয়াল করো। নাইমা নিয়মিত রাগ করে। নাইমা কি কি করে? নিয়মিত
রাগ করে। আর হলো নাইমা মিল্লাতে পড়াশোনা করে। একই না, দেখো তো কথা ঠিক আছে কিনা। নাইমা মিল্লাতে কি করে? মিল্লাতে পড়ালেখা করে। পড়াশোনা করে। তো আমরা দুইটা জায়গায় যেহেতু নাইমা আছে, আমরা জানি যে এই নাইমাটাকে তুলে দিয়ে তখন আমরা এখানে নাইমার পরিবর্তে কি নিয়ে আসি? নাইমার পুরো নাইমা যে মিল্লাতে পড়াশোনা করে সে নিয়মিত কি করে, যখন যে সে নিয়ে আসি। ওই সাপেক্ষ সর্বনাম তোমাদের মনে আছে, বাংলায় পড়ছিলা তোমরা? জি। তখন আমরা কি নিয়ে আসি? যে সে নিয়ে আসি, সাপেক্ষ সর্বনাম নিয়ে আসে। এটাকে সরল হুম। বাক্যটাকে আমরা কি বানাই ফেলি? জটিল বাক্য করে ফেলি না? জি। এবার ইংরেজির ক্ষেত্রে তাহলে আমাদের ইংরেজিওয়ালারা আমাদেরকে কি করতে চায়? ইংরেজি আমি দুইটা সেন্টেন্স লিখি এখন। আমি এখানে লিখতেছি হলো, প্রথম সেন্টেন্সটা হলো কি, নাইমা নাইমা নিয়মিত কি করে? নাইমা শোজ অ্যাঙ্গার। নিয়মিত কি করে? রেগুলারলি। নাইমা নিয়মিত কি করে? রাগ করে। আর এরপরে হলো নাইমা স্টাডিজ ইন কি, ইন তামিল মিল্লাত। এখন ইংরেজওয়ালারা বলতে চায় কি ইন্টারেস্টিং বিষয়, খেয়াল করো। আমার কথা কি শোনা যাচ্ছে নামো? একটু খেয়াল করো। জি। ইংরেজওয়ালারা বলতে চায় যে আপনি এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের সাথে অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন বলেন? যে একটা জিনিস খেয়াল করেন না, আপনি এখানে যে কথাটা বলতেছেন এটাও কার ব্যাপারে বলতেছেন? নাইমার ব্যাপারে বলতেছেন না? জি। নাইমার ব্যাপারে বলতেছেন কিনা? আমি যদি বলি যে নাইমা একজন ভালো মেয়ে, দেখো, ভালো মেয়ে, তাহলে এটার ইংরেজি কি হয়? নাইমা ইজ নাইমা এ ইজ এ গুড গার্ল। গুড গার্ল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ভালো কথাটা, এটা কার ব্যাপারে বলতেছে? নাইমার ব্যাপারে। মানে এই গার্লের ব্যাপারে আর কি। আচ্ছা, সি বলি এখানে, সি ইজ এ গুড গার্ল। তার মানে এই যে ভালো মেয়েটার ব্যাপারে বলতেছে না? এটা কি অ্যাডজেক্টিভ না? দেখো তো। অ্যাডজেক্টিভ। জি। এখন অ্যাডজেক্টিভ যদি একটা শব্দ হয়, কয়টা শব্দ? অ্যাডজেক্টিভ যদি একটা শব্দ হয় সেটা নাউনের বুকে বসে। কোথায় বসে? বুকে, একবারে ঠিক সামনে। কিন্তু এটাও তো অ্যাডজেক্টিভ, এটাও তো নাইমা সম্পর্কে তথ্য দিচ্ছে। এটা হয়ে গেছে একটা সেন্টেন্স। এটা হয়ে গেছে কি? এটা হয়ে গেছে কি একটা সেন্টেন্স না? দেখো তো। তখন জি। এটাকে যদি এটা তো নাইমার সামনে তো বসানোর সুযোগ নেই, যেহেতু একটা সেন্টেন্স, একটা শব্দ হইলে পারতাম। যেহেতু এটা একটা সেন্টেন্স, এটাকে নাইমার কোথায় বসাইতে হবে? পরে। পরে বসাইতে হবে। শর্ত হচ্ছে এখানে যদি এটাকে বসাইতে হয় তখন এটার মধ্যে একটু মডিফিকেশন আনা লাগবে। মডিফিকেশনটা কি? যেহেতু এটা নাইমে, এটা নাউন, তার জন্য যেহেতু একটা সেন্টেন্স আসতেছে, তার মানে এটা তখন কি হিসাবে আসবে? তখন এটাতে অ্যাডজেক্টিভ, তখন এটার অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে আসবে। তখন এটা অ্যাডজেক্টিভ কি হিসাবে? ক্লজ হিসেবে আসবে। এখন অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কিভাবে আনবো? দেখো, এ বাক্যের নাইমা, এ বাক্যের নাইমা, নাইমে এই নাইমাটাকে কেটে দিবে। এখন কেটে যে দিছি, এই নাইমা এই বাক্যের কি হিসাবে আসছিল দেখো তো? সাবজেক্ট সাবজেক্ট। হিসেবে। তাহলে ব্যক্তির জন্য সাবজেক্ট হিসেবে কি বসে? হু। হু বসে। আচ্ছা, এবার তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমি লিখি, তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে আমার এরকম, নাইমা। এবার নাইমা, তাহলে এখানে কি লিখতেছি? হু হু স্টাডিজ ইন তামিরুল মিল্লাত। হু স্টাডিজ ইন তামিরুল মিল্লাত। এরপরে কি লিখবো বলো তো? শোজ, শোজ কি? অ্যাঙ্গার রেগুলারলি। এই যে মাঝখান দিয়ে যে একটা জিনিস বসছে, এবার সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো। নাইমা ছিল এই বাক্যের সাবজেক্ট, নাইমা এই বাক্যের সাবজেক্ট ছিল না? সাবজেক্ট। আর শোজ হচ্ছে এই বাক্য কি? শোজ হচ্ছে এই বাক্যের ভার্ব। আর অ্যাঙ্গার হচ্ছে অবজেক্ট, রেগুলারলি হচ্ছে মডিফায়ার। কিন্তু মাঝখান দিয়ে আমি যে এখানে আবার একটা কি বসাইছি, এখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসাইছি না? দেখো তো, এই যে হু স্টাডিজ ইন তামিল মিল্লাত, এই যে এটা সাবজেক্টের জন্য আছে, সাবজেক্টটা তো নাউন। তার মানে নাউনের জন্য যদি কোনো ক্লজ আসে, সেটা কি ক্লজ? সেটা কি ক্লজ? নাউন ক্লজ। সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে মারব। নাউনের জন্য যদি ও। কোনো ক্লজ ক্লজ আছে, সেটা তাহলে কি ক্লজ? হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এখান থেকে আমরা আরেকটা লেসন নিয়ে যাই। বাক্যের মধ্যে যেখানেই নাউন থাকবে, বাক্যের মধ্যে যেখানে কি থাকবে, বাক্যের মধ্যে যেখানে নাউন থাকবে, এই নাউনের জন্য চাইলে তুমি কি নিয়ে আসতে পারবা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতে পারবা। চলো আমরা তাহলে এরকম একটা গেম খেলি। এটা কি খেলি? এরকম একটা অ্যাডজেক্টিভ ক্লজ একটা গেম খেলি, বিশাল একটা গেম।
এই আমার একমাত্র শালিকা কি আছে? জি। সে সেই হলো আমার একমাত্র শালি, আর আমার শালিই নেই। তার মানে তুমি আমার শালি যদি পাঁচটা থাকতো, পাঁচটা যদি আমার পাঁচবার দুলাভাই ডাকতো, তুমি একজনে পাঁচবার দুলাভাই ডাকবে আমার। কি বলছি? কি বলছি? একজনই পাঁচ ভুলে ভাই ডাকার জন্য। হ্যাঁ, একজনে তুমি পাঁচবার করে ডাকবা, যেহেতু আমার কি, আমার আর কোনো কি নেই, আমার আর কোনো শালি নেই। আচ্ছা চলো, এবার নোমানকে নিয়ে একটা সেন্টেন্স নিই। কি মনে করো যে এই হলো আমাদের একটা সেন্টেন্স, সেটা হলো কি, নোমান লিভস ইন কি, লিভস ইন ঢাকা। আমি একটু কাইট হয়ে লিখতেছি, নোমান লিভস ইন ঢাকা। আচ্ছা, এই দেখো নোমান একটা নাউন না? জি। এবার নোমানের জন্য একটা সেন্টেন্স এখানে আমরা বানাই, তো সেটা হলো কি, নোমানের সম্পর্কে কিছু বলো তো দেখি নাই মা। নোমান বেশি চানাচুর খায়। নোমান ইটস, চানাচুর ইংরেজি কি, চানাচুর ইংরেজিতে মনে হয় চানাচুর। হ্যাঁ, নোমান ইটস চানাচুর। মোর, মোরও বলতে পারো, মাছও বলতে পারো। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি এখানে আনতে চাই, তখন নোমানকে কেটে দিয়ে নোমান সাবজেক্ট হিসেবে বসছিল না, নোমানের জন্য আমরা কি নিব? হু। ও নিব। তাহলে নোমানের জন্য বসাচ্ছি প্রথমে, এই যে নোমান হু ইটস। হু ইটস চানাচুর মোর। আচ্ছা, হু ইটস and মোর চানা, মোর চানাচুরও দিতে পারি, মোর চানাচুরে দিই, চানাচুর, চানাচুর। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে আর কোন নাউন আছে কিনা দেখো তো। এই যে সানাসুর একটা নাউন না? জি। তাহলে সানাসুরের জন্য আবার একটা সেন্টেন্স বলো তো, সানাসুর জিনিসটা কি, মানে এটা কি, মানে এটা সম্পর্কে একটা সেন্টেন্স বলো তো। কি চানাচুর একজন খুব বলো। সুস্বাদু। আচ্ছা, সানাসুর, সানাসুর খুব কি, সুস্বাদু। সানাসুর ইজ এ টেস্টি। মজাদার। আচ্ছা, সানাসুর ইজ টেস্টি ফুড, এই তো। সানাসুর কি খাবার? আচ্ছা, মজাদার খাবার। এটা তো সানাসুরের পাশে নিয়ে বসাবো, এখান থেকে সানাসুরকে কেটে দিবে। এখন সানাসুর কোন জায়গা থেকে কাটছি? সাবজেক্ট থেকে কাটছি না? হ্যাঁ। সাবজেক্ট থেকে কাটলে এই ব্যক্তির জন্য আসে কি, দ্যাট অথবা কি, হু। দ্যাট অথবা হুইচ। না না, এটা হুইচ। সানাসুর। সানাসুর তো একটা বস্তু, ব্যক্তি হইলে হু আসতো, কিন্তু বস্তুর জন্য কি আসবে? হুইচ। আচ্ছা, তখন আমরা এখানে লিখতেছি কি, হুইচ ইজ এ, হুইচ ইজ এ কি ফুড, টেস্টি। টেস্টি ফুড। আচ্ছা, এখানে আর কোনো কিছু আছে কিনা, আর এখানে কোনো নাউন আছে কিনা দেখো তো। এই যে টেস্টি ফুড একটা নাউন না? জি। এবার সুস্বাদু খাবার সম্পর্কে একটা সেন্টেন্স বলো তো নাইমা। সুস্বাদু খাবার শরীরের জন্য ভালো। আচ্ছা, টেস্টি ফুড, টেস্টি ফুড ইজ কি, ইজ গুড ফর কি, ইজ গুড ফর হেলথ। হেলথ। আচ্ছা, HEALTH, হেলথ। এখন টেস্টি ফুডটা বাক্যের এখানে সাবজেক্ট হিসেবে ছিল না, তার মানে এ জায়গায় জি। আমরা কি দিব, দ্যাট দিব না তখন? জি। আচ্ছা, তখন, তখন আমরা এখানে, তখন আমরা এই কালারটা দেখা যায় না, না? কোন কালার? আচ্ছা, দ্যাট ইজ, দ্যাট ইজ কি, গুড ফর কি, গুড ফর হেলথ। গুড ফর হেলথ। আচ্ছা, এখানে আর কোনো নাউন আছে কিনা দেখো তো। HELTH, এই যে হেলথ একটা নাউন না? হ্যাঁ। এর স্বাস্থ্য সম্পর্কে একটা সেন্টেন্স বলো, কে বলবা? বলো। পাস। হ্যাঁ, পাস। নাইমা বলো, স্বাস্থ্য সম্পর্কে একটা ইয়ে বলো, সেন্টেন্স বলো, বাক্য বলো। জানি না তো, এটা আবার কেমনে বানাই। কিন স্বাস্থ্যই সকল সুখের মূল, আছে না, কথায় কথায় আছে না? আচ্ছা, হ্যাঁ আসতো। স্বাস্থ্যই সম্পদ। এই যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ কি, ওয়েল। এই যে আমার শালিকা স্ট্রাইকস, হেলথ ইজ ওয়েলথ। তার মানে এখন হেলথটা
হুইচটাকে কাটতেছি, তার মানে সেটা বাক্যের সাবজেক্ট ছিল, এটার জন্য আমরা কি আনতে পারি, দ্যাট অথবা হুইচ। আচ্ছা, এখানে দ্যাটই দিই বারবার যে, আচ্ছা কালার চেঞ্জ করি, দ্যাট, দ্যাট ইজ, দ্যাট ইজ নোন এজ, একবার একটু সুন্দর করে দিই, দ্যাট ইজ কল্ড ওয়েলথ, দ্যাট ইজ কল্ড কি, দ্যাট ইজ কল্ড ওয়েল। ওয়েলথ, এভাবে দিই। আচ্ছা, এবার ওয়েলথ সম্পর্ক চাইলে আমরা দিতে পারি, আর দিব না, আর দিলে এটা মানে আরো চাইলে যতক্ষণ নাউন পাবো সেন্টেন্সের মধ্যে ততক্ষণই আমি নাউনের জন্য আর কি আনতে পারবো, অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারবো। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে কি আর কোন নাউন আছে? এই যে ঢাকা, ঢাকা সম্পর্কে বলো, তোমরা তো ঢাকায় থাকো, ঢাকায় কি উড়ে, ঢাকা ঢাকায় কি ইজ এ উড়ে? ক্যাপিটাল। আর ক্যাপিটাল তো এটা সবাই বলে, ঢাকায় টাকা উড়ে, যাই উড়িতেছে তাই ধরিতেছি, আমার ঘর আর সোজা হয় না। তোমরা এই অ্যাডভার্টাইজটা দেখো নাই? না। ধ্যাৎ, কি দেখো তাহলে? আচ্ছা, এবার তাহলে আমরা ওই যে আর কাটাকাটি না করে এভাবে বুঝে যাচ্ছি আমরা, হুইচ ইজ দা কি, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ কি, সিটি। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, যেটা বাংলাদেশের রাজধানী। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে বলো তো এবার, বাংলাদেশ একটা নাউন না? বাংলাদেশ সম্পর্কে কি, কে কি জানো যে কি নিজের দেশ ক্যাপিটাল অর্থ সম্পর্কে? বুঝি, ক্যাপিটাল অর্থ রাজধানী। হ্যাঁ, ক্যাপিটাল অর্থ বড় না। কে বলছে ক্যাপিটাল অর্থ কয়েকটা? এই যে দেখো, ক্যাপিটাল অর্থ হলো মূলধন, ক্যাপিটাল অর্থ কি মূলধন, মূলধন মানে বুঝোনি, এটা কয়নে ব্যবসাতে যে নামছস, তোর ক্যাপিটাল কত, মূলধন। হ্যাঁ, ক্যাপিটাল অর্থ হলো, ক্যাপিটাল লেটার বলি না, ক্যাপিটাল অর্থ হলো বড়, ক্যাপিটাল অর্থ হলো রাজধানী। মানে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ এ কন্টেক্সট অফ এ সেন্টেন্স, ইন হুইচ কন্টেক্সট ইউ আর ইউজিং দ্য ক্যাপিটাল ওয়ার্ড ইন এ সেন্টেন্স, ওইটারই মিনিং দিবে। আমি ক্যাপিটাল লেটার বললে রাজধানী লেটার বুঝাবে না, ক্যাপিটাল লেটার বললে বড় হাতের অক্ষর বুঝাবে। আবার যখন বলি যে মানে হোয়াট হোয়াট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইউ আর হ্যাভিং ফর দিস বিজনেস, ওটা দিয়ে মূলধন বুঝাবে, তোমার এই ব্যবসার জন্য কত টাকা মূলধন আছে। আবার আমি যদি বলি যে লন্ডন, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, তখন ওটা দিয়ে বড় বুঝাবে না, মূলধনও বুঝাবে না, রাজধানী বুঝাবে। ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, এ বাংলাদেশ সম্পর্কে একটা সেন্টেন্স বলো তো, আমার শালিকে বলো তো দেখি, নিজের দেশ সম্পর্কে তুমি কি জানো? বাংলাদেশ ইজ এ রিভাইন, কি বাংলাদেশ, ইজ এ রিভাইন কান্ট্রি। বাংলাদেশ ইজ এ রিভার এন্ড কান্ট্রি, তাহলে আমি একটু কষ্ট করে হুইচ ইজ এ কি 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 বসাই দিব, হুইচ ইজ এ রিভার এন্ড কান্ট্রি। আচ্ছা, রিভার এন্ড কান্ট্রি সম্পর্কে বলো তো, নদীমাতৃক দেশ মানে কি, এটার ব্যাখ্যা বলো। বেশি নদী আছে। আচ্ছা, দ্যাট হ্যাজ দ্যাট হ্যাজ মেনি রিভার্স, কি আছে, RIVERS। আচ্ছা, এত কিছু, এত লেখা, এত কিছু কিছুর অর্থ হইলো, এই যে জায়গায় আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ আছে, ঠিক দেখবা তার পাশে একটা কি আছে, ঠিক দেখবা তার পাশে একটা কি আছে। এই যে দেখো, যে দ্যাট হ্যাজ এ রিভার, দ্যাট হ্যাজ মেনি রিভার মানে কার সম্পর্কে, দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছি, দ্যাট দ্বারা বোঝাচ্ছি এই যে রিভার আইন কান্ট্রিকে বোঝাচ্ছি। আবার আবার হুইচ ইজ দ্য রিভার আইন কান্ট্রি দ্বারা বোঝাচ্ছি হলো বাংলাদেশকে। তার মানে যখনই আবার এই যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বোঝাচ্ছি হলো ঢাকাকে। তার মানে আমি যখনই কোনো অ্যাডজেক্টিভ ক্লজ কে বাক্যের মধ্যে নিয়ে আসতেছি, তার মানে সেটা কোনো না কোনো কাজ জন্য আনতেছি, কোনো না কোনো কাজ জন্য নাউনের আনতেছি। জন্য। নাউনের জন্য যদি নিয়ে আসি, এবার এই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। এই সেন্টেন্সের আমার স্ট্রাকচারটা ছিল, প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ভার্ব ছিল, তারপর তার তারপরে আমার এখানে এই এক্সটেনশন ছিল। এখন সাবজেক্ট হিসেবে একটা নাউন বসাছিলাম নোমান, নোমানের জন্য আমি আবার এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসছি। অ্যাডজেক্টিভ ক্লজের স্ট্রাকচার ছিল কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট হিসেবে আবার একটা নাউন বসছিল, এটার জন্য আমি আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসছি। সেটা কিভাবে, অ্যাডজেক্টিভ ক্লজটাই আবার বসছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্টে, অবজেক্ট হিসেবে আবার একটা নাউন আসার কারণে, মানে যেখানে যেখানে আমি নাউন পাবো সেখানে সেখানে চাইলেই আমি কোন ক্লজকে ইনক্লুড করতে পারবো, অ্যাডজেক্টিভ প্লাস। অ্যাডজেক্টিভ ক্লজকে ইনক্লুড করতে পারবো। আচ্ছা, আমরা
আবার 10 মিনিট পরে কানেক্ট করব। এই 10 মিনিটে তোমরা ভাত খায়া নাও। এই 10 মিনিটে তোমরা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে নাও। নাইমা, তোমরা কিভাবে রান্না করতেছো, কিভাবে খাইতেছো, 1 মিনিটে সংক্ষেপে বলো। আমরা ওই পরশুদিন রাতে ডাল রান্না করেছি, ডিম ভাজি করেছি, খেয়েছি। তারপর গতকাল দুপুরে ডিম ভাজি ডাল দি খেয়েছি, গতকাল রাতেও খেয়েছি ডিম ভাজি আর ডাল দি। আজকে দুপুরে রান্না করেছি এ ডিম দিয়ে আর আলু দিয়ে। মানে ডিম ছাড়া কিছু খাইছো নি দেখো। খেয়েছি না আলু আর ডাল। খেয়েছি। আচ্ছা, এটা নিয়েই আমরা একটু পরে অ্যাডজেক্টিভ ক্লজের, এই যে ডিম ডাইল খাইছো যে গতকাল গতকাল, এইভাবে আমরা একটা না, অ্যাডজেক্টিভ গোস্ত ক্লজের। খাইছিলাম, গোস্ত আগে খাইছিলাম আর কি, প্রথম দিন গোস্ত খাইছিলাম। যাক, তার মানে যারা রান্না জানেন, নাইমা কি রান্না বান্না পারো না?